দুইটা পাশাপাশি বাসা মেতে উঠেছে আনন্দে উৎসবে। তাদের আনন্দের যেন কোনো শেষই নেই। দুই বাড়ি একদম মুখোমুখি। এক বাড়ির ভিতরে বসে থাকলে গেটের সামনে অন্য বাড়ির সবকিছু দেখা যাবে, সেম ভাবেই অন্য বাড়ির সবকিছু দেখতে পাবে। দুই বাসায় যেন আনন্দের ধুম পড়েছে। সবাই আনন্দ করলে কি হবে, মাঝখানে দুজন বসে আছে মন খারাপ করে। যেন ওদের দুজনের মনের উপর আলুর বস্তা পড়েছে। বেচারারা ভারীর জন্য কিছুতেই মন ভালো করতে পারছে না, অনেক আঘাত পেয়েছে। দুজন দুজনের মুখের দিকে বড্ড করুণা নিয়ে তাকিয়ে আছে। চলো এদের পরিচয়টা দেওয়া যাক। মিস্টার কিম নামজুন এবং মিস্টার জং হো সক ওরফে জেহব, এরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। খুবই শখ করে দুই বন্ধু বাড়ি তৈরি করেছেন, যেন দুই বন্ধুর মুখ দেখতে পায়। ইনাদের বন্ধুত্বের যেমন মিল, সবকিছুরই তেমন হুবহু মিল। যেমন দুজনেরই একসাথে প্রথম ছেলে সন্তান হয়েছে এবং দুজনেরই একসাথে প্রথমে মেয়ে সন্তানও হয়েছে। বলতে গেলে জোড়ায় জোড়ায় ভাগ্য। মিস্টার কিম নামজুনের ওয়াইফ কিম সবজিন এবং জেহপের একমাত্র ওয়াইফ আয়ু। জেহপের ছোট মেয়ে পাক জিমিন। তার একমাত্র প্রিয় বান্ধবী সেটা অন্য কেউ না, কিম নামজুনেরই ছোট মেয়ে কিম তেয়ং, যারা এখন বর্তমানে দুজন শোক পালন করছে দুজনের বাসায়। কি হলো নামজুন সাহেব, আপনি কোথায়? হ্যাঁ, মহারাজের মতো উপরে কেন আছেন? নিচে আসুন। নামজুন তাড়াহুড়ো করে নিচে আসতে আসতে বলে, কি গো গিন্নি, কি হয়েছে? এত চোটে কেন আছো? যত সব জুটছে আমার কপালে। ওই যে দেখো, একটা দরজার সামনে অনাথ ভিখারির মতো বসে আছে, যাও গিয়ে একটা প্লেট ধরিয়ে দাও। তখনই তে বলে উঠে, হ্যাঁ, প্লেটের সাথে লাখ 2 টাকাও দিও, বাড়ি ছেড়ে চলে যাব আমি। নামজুনও আহ্লাদে গদগদ হয়ে বলল, কেন মা, তুমি বাসা থেকে কেন চলে যাবা? তোমার বাবাকে রেখে তুমি থাকতে পারবা? বাবা, তোমার ওই জল্লাদ ছেলে আসতেছে। আমার জল্লাদ ছেলে? ও হ্যাঁ, ওটা আমার না, তোর মার। জিন কটমট চোখে তাকালো। না মানে আর কি হলে কি করব বল মা, ওই একটাই তো হইছে। আর তুই দেখ আমার সোনায় মোড়ানো বাচ্চা। আহারে, বাচ্চা না ছাই, একটা বাদর। আচ্ছা পেয়ার সুগার আব্বা, শোনো, তুমি একটা সত্যি করে কথা কও তো। সুগার বেলা তো আমারে ভালো মন্দই খাওয়াইছো আমি জানি, কিন্তু এইটা যখন আমার পেটে আসছিল তুমি নিশ্চয়ই আমাকে বান্দরের মাংস খাওয়াইছো, তাই না? Oh no! মাংস না খাও, হাড় অবশ্যই খাওয়াছো, তাই না? ছি ছি ছি, আল্লাহ, এখনই আমার বেবি ববি পাইতেছে। তুমি এমন কাজ আমার সাথে করতে পারলে? বেচারা নামজুন বোধহয় এবার ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, বানরের মাংস? সেটা আবার আমি কখন কিনলাম আর কখনই বা খাওয়ালাম তোমাকে? এই দেখো বুইরা, একদম অবাক হওয়ার ভান করবা না। তুমি যদি আমারে বান্দরের হাড় না খাওয়া, তাহলে এইটা কই থেকে হলো? সব সময় মনে হয় বান্দরে পাছায় ওরে ঘুতা দেয়। তিরিং বিরিং করতেইছে, কোনো থামাথামির নাম নেই। কই থেকে আসলো এটা, সত্যি করে বলো। আরে জিনু, তুমি এত খেপা যাও কেন? শোনো, তুমি তো জানো বাংলাদেশে বান্দর ধরা কেমন আইনত অপরাধ করে দিছে। আমি এই অপরাধ করতে পারি বলো? আর তাছাড়াও আমার মেয়ের মধ্যে তো কোনো দোষ দেখি না, তুমিই দেখো তোমার চোখের ভুল। কি বললা? না মানে বলতেছি মেয়েটা তো ছোট, এখন না লাফালে কখন লাফাবে বলো? আমিও জানি তোমার মাইয়া ছোট, আহামরি ওর বয়সটুকু হয়নি, 16 বছর বয়স, কিন্তু কাজ কারবার করে জানো। থাক থাক, তুমি আর দাঁত পিছো না প্লিজ, যাও গিয়ে তোমার ছেলের জন্য রান্না করো। জিন আর কিছু না বলে খিটমিট করতে করতে রান্নাঘরে চলে যায়। মাগো, তোর কি হয়েছে মা, আমারে বল। তুই একবার শুধু আমাকে বলে দেখ, দেখ তোর বাবা সবকিছু সমাধান করে দিবে। ও আব্বা গো, পারলে তুমি আমারে লইয়া যাও। কই নিয়ে যাব বাবা? আব্বু, আমার নেগি কোথাও রেখে আসো না প্লিজ। আচ্ছা, তোর যদি ঘুরতে মন চায় তুই এক কাজ কর মা, জিমিনদের বাসা থেকে ঘুরে আয়। আমার কি পাগল কুত্তায় কামড়াইছে নাকি? হ্যাঁ, আমি জিমিনদের বাসায় যাব।
এখানে যদি জল্লাদ আসে ওখানে কি আসছে জানো? ডাইনোসর। আমি কখনোই যাব না। হইছেটা কি? তোমার ছেলে বাড়িতে আসতেছে। তো কি হয়েছে? তোর তো ভাই হয় না। কিসের ভাই? হ্যাঁ, আসার পর থেকে আমাকে পড়িয়ে 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 মেরেই ফেলবে। বাবা, তোমার আমি একটা মাত্র মেয়ে, প্লিজ আমার বাঁচিয়ে নাও। আর তোমার ছেলে যখন পড়াবে তোমার ওই বউ জীবনেও কিছু বলবে না, বলবে আরো পড়া সুগা, আরো পড়া। বাবা প্লিজ আমাকে এখান থেকে মুক্ত করো আর বলো যাতে জিলে আপনার জিন্দেগি। আর হ্যাঁ, হাতে 5-7 লক্ষ টাকা দিও, আমি কোরিয়া চলে যাব। আর পারলে আরো 3 লাখ বেশি দিও, 10 লাখই দিও। জিমিনকেও সাথে করে নিয়ে যাব। ও আমার বেস্ট ফ্রেন্ড না বলো? আমি একা গিয়ে সুখে থাকবো, ওরেও সাথে করে নিয়ে যাই। নামজান তখন মেয়ের মাথায় হাত রেখে বলে, বাহ মা, তোর ভাবনা চিন্তা অনেক দূর গেছে। কিন্তু আম্মু, কথাটা হলো এইটা, তোমাকে আর জিমিনকে যদি আমি গাড়িতে না উঠিয়ে দিই, তোমরা তো স্কুল পর্যন্তই যেতে পারো না। কোরিয়াতে কেমনে যাবা মা? বাবা, এখানে গাড়িতে উঠতে হয়, ওখানে এরোপ্লেনে উঠবো। হ্যাঁ, সেটাও তো কথা। আচ্ছা তুমি এক কাজ করো, জিমিনকে নিয়ে যুক্তি বুদ্ধি করো, তারপর যদি ফাইনাল ডিসিশন হয় সেটা আমাকে এসে জানাও, ওকে? আচ্ছা বাবা, বলেই তে খুশি হয়ে জিমিনের কাছে চলে যায়। এই তুই আর মন খারাপ করে থাকিস না, বাবা বলেছে আমাদের 10 লাখ টাকা দিয়ে কোরিয়া পাঠিয়ে দিবে। সত্যি? হ্যাঁ সত্যি। এরপর আর কি, তেয়ার জিমিনের রুমে ওড়াধুরা ডান্স করছে। ডান্স করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে ওরা নিজেও জানে না। 2 ঘন্টা পর হঠাৎ করে বাহির থেকে প্রচন্ড শোরগোলের আওয়াজ শোনা গেল। তেয়ার জিমিন এক লাফে খাড়া। এইতে তুই না বললি বাবা আমাদের কোরিয়া পাঠাবে? বোধহয় ওই জল্লাদ দুইটা চলে আসছে, এখন কি হবে? আরে চিন্তা করিস না, ওরা পড়াতে চাইলে আমরা পালিয়ে যাব, যতদিন না কোরিয়া যেতে পারছি, বুঝিসনি? হ্যাঁ ভালো আইডিয়া। এখন চল গিয়ে দেখি ডাইনোসর দুইটার মুখ কেমন হইছে। মেবি সাদা হনুমানের মতো হইছে, তাই না তে? হ্যাঁ শুধু তাই নাকি, সাদা অ্যানাকোন্ডার মতো হইছে। চল গিয়ে আমরা দেখি। দুজনেই বাহিরে গিয়ে দেখে একদম অবাক। ও মা, একটা তো পুরো চিনির মতো সাদা হইছে, আর একটার পুরো দুধি আলতা গায়ের রং। এ জিমিন, তোর ভাই কি সাবান ইউজ করে রে? ও মা গো মা, স্কিনটা কেমন চমকাচ্ছে। আরে তুই ওইটা বাদ দে, তোর ভাই কি ইউজ করে রে? ও মা গো মা, কি ফর্সা, আগে তো ছিলই, এখন যেন আরো বেশি হয়ে গেছে। তখনইতে জিমিনের কোনোই একটা গোতা মেরে বলে, হ্যাঁ সে ভালো কথা, কিন্তু এই দুইটা জল্লাদকে হ্যান্ডসাম কি করে লাগছে রে? আরে তে, তোর মাথায় এটা কে বলালো? আমি তো অনেকক্ষণ থেকে ভাবছি যে এই দুইটা হনুমানকে কি করে হ্যান্ডসাম লাগছে। এরা তো জন্মগত ডাইনোসর, চামবাদুর একটা। কালা বাদুর হইতে হইতে সাদা বাদুর হয়ে গেছে, কিন্তু এরা কি করে এতটা হ্যান্ডসাম হতে পারে? তেরে তে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওইটা তোর ভাই। হ্যাঁ আমিও। আগেও হ্যান্ডসাম ছিল, বাট এতটা ছিল না। এদের ভাবনা চিন্তার মধ্যে দুই বাড়ির লোককে তাদের ছেলেদের আপ্যায়ন করা শুরু করে দিয়েছে। সুগা নিজের বাসায় ঢুকতেই বলে ওঠে, মা, বান্দরনিটা কই? ওর কথা বাদ দে তো বাবা, ও জিমিনদের বাসায় গেছে। যতক্ষণ এখানে থাকবে না ততক্ষণ শান্তিতে থাকবি। যা বাবা যা, তুই ফ্রেশ হয়ে নে। কিন্তু মা, ওকে একটু দেখিয়ে দিলে হতো না? কবে থেকে ওকে আমি দেখিনি সামনাসামনি। আর এমনিতে তো ফোনে তো কথাই বলতে চায় না, তুমি একটু দেখে দাও না। আরে বাবা, তোর দেখছি বোনের প্রতি কত ভালোবাসা। আর ওই বজ্জাত মেয়েটা সব সময় আমার ছেলেটার একটুও দেখতে পারে না, বলেই জিন সুগার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ঠান্ডা শরবত এনে ওকে খেতে দেয়। বাবা তুই ফ্রেশ হয়ে নি, ওই মেয়ের আসার কোনো ঠিক নেই, তুই আসছিস শুনে হয়তো বা বাসায় আসবে না। আচ্ছা মা, তাহলে আমি ফ্রেশ হতে যাচ্ছি, ও আসলে তুমি আমার রুমে দিয়ে পাঠাইও। হ্যাঁ যা বাবা, তুই যা। অন্যদিকে আয়ু পারছে না ছেলেকে মাথায় তুলতে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। মা
তুমি এত উতালা হয়েও না, আমি তো আছি, আমি তো আর চলে যাচ্ছি না। বাবা এই নে শরবত খা, তোর ভালো লাগবে, অনেক দূর থেকে আসছিস, তুই অনেক ক্লান্ত তাই না? আহা মা, তুমি এত ব্যস্ত হয়ে না তো, আমি তো ফ্লাইটে এসেছি আর এরপর গাড়িতে করে। তো আমার কিচ্ছু হয়নি, আমার কোনো প্রবলেম হয়নি, আমি তো এসির মধ্যেই ছিলাম। তখন জিমিন দাঁত কিটমিট করে বলে ওঠে, দেখ আলকা পিটিপ কাকে বলে? আমরা এত গরমের মধ্যে খেলাধুলা করি, তারপরেও বাসায় এসে বলে চুলের মুঠি ছিঁড়ে দিবে। আর ও কিনা এসির মধ্যে থেকে আসছে, তাও দেখো আদর আপ্যায়ন দেয়। ইচ্ছা করছে আমার ভাইয়ের গলাটা গিয়ে টিপে দিই। দে না প্লিজ, তোর ভাইয়ের গলাটা টিপার সাথে সাথে আমার ভাইয়েরটাও টিপে দিস, ওকে? পারলে তো হতোই রে জান, কিন্তু ওটাই তো পারতেছি না। মা জিমিন কই? আজ 7 বছর পর দেশে ফিরছি, অথচ ওকে দেখছি না। ও কই? ও জানে না আমি আসছি? আরে বাবা, ও তো জানে, জেনেই তো আসতেছে না। ও তো চাই তুই যেন সারা জীবন বাসায় না আসিস। তুই বাসায় আসলে ও তো আর বাদরামি করতে পারবে না, না? কিন্তু মা ও কই? ওই যে তাকিয়ে দেখ, দরজাতে কেমন করে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো গিলছে। কিন্তু মা সঙ্গে ওইটাকে, আরে ওইটা চিনতে পারলি না? ওইটা তোর আরে আঙ্কেলের ছোট মেয়ে তে। ও পিচ্চিটা এত বড় হয়ে গেছে? হ্যাঁ রে বাবা, বলেই আয়ু আবারও কিচেন রুমে চলে যায়। কিন্তু এদিকে তেকে পিচ্চি বলাতে তের ইগোতে গিয়ে লাগছে। কিন্তু এদিকে তের কানে পিচ্চি কথাটা যেতেই রেগে মেগে বুম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে হেঁটে এসে বলে, এই যে মিস্টার, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে পিচ্চি মনে হয়? হ্যাঁ দাঁড়ান বলছি, দাঁড়ান। জাঙ্কুক কিছু বুঝতে না পেরে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তে গিয়ে মাপ দিল। এই যে দেখুন, আমার বয়স 16 আর আপনার বয়স কত জানি না, হবেনি হয়তো বা ওই বুইড়া টুইড়া, ওইটা আমার কাছে ম্যাটার না। কিন্তু দেখুন এই বয়সে আমি আপনার কাঁধের একটু কাছাকাছি চলে গেছি। বাকি বয়স হলে আমি কত লম্বা হতে পারি, আর আমাকে পিচ্চি বলছেন? আপনার লজ্জা করে না? মানলাম আপনার বোন একটু ছোট, তাই বলে কি আমরা সবাইকে ছোট হব, পিচ্চি হব? এক নিঃশ্বাসে এতগুলো কথা শুনে গড়গড় করে হাঁটা দিল। জাঙ্কুক ভ্যাবলার মতো তাকিয়ে আছে তের দিকে। কি বা বললো আর কি শুনিয়ে গেল মেয়েটা? তে চলে যেতেই জাঙ্কুক যেই না জিমিনকে ডাকতে যাবে, জিমিন ওর আগেই বলল, ডাকছে ভাইয়া, আমি আসি, পরে শুনবো। বলেই তের পিছন পিছন ও দৌড় দিল। বাহ, এতদিন পরে আসলাম, ওর কোনো পাত্তাই নেই, আজব। তখনই আয়ু কিচেন রুম থেকে বলে ওঠে, বাবা যা গিয়ে ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে খাবার খাবি। হ্যাঁ মা, বলে জাঙ্কুক চলে যায়। অন্যদিকে এই যে মহারানী, তোর ভাই এসে কখন থেকে তোকে খুঁজছে, আর তুই কোথায়? আমি তো ওই বাসায় ছিলাম, যা গিয়ে তোর ভাইয়ের সাথে দেখা করে আয়। ছেলেটা আমার আসার পর থেকে তোকে খুঁজছে, আর তুই কি না? তে সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে ওখান থেকে চলে যায়। জিমিনও পিছন পিছন চলে যায়। হ্যাঁ রে, তোর ভাই তো বললো তোকে দেখা করতে, যাবি না? না আমি পারবো না। যা, তুই পারলে যা। আমি কেন যাব? দাঁড়া, আমি আমার রুম থেকে একটু ঘুরে আসি। তে কিছু বলতে যাবে তার আগে জিমিনা দিল এক দৌড়। ওয়াও, এত সুন্দর বডি! বলেই জিমিন সুকার বুকে হাত দিয়ে টিপতে শুরু করে। কি শক্ত জিম করা বডি, তাই না? সুগা বেচারা চোখগুলো গোল গোল করে জিমিনের দিকে তাকিয়ে আছে। কোনো মেয়ে যে তাকে খালি গায়ে দেখার পর এইরকম রিয়াকশন দিবে তা হয়তো ভাবনা চিন্তার বাহিরে। এই মেয়ে, কি বলছো? হ্যাঁ সরি 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 সরি, কে আপনি? আর এইরকম বডি বের করে আমার রুমে ঘোরাঘুরি কেন করছেন? তোমার রুম? এইটা আমার রুম। বললেই হলো, এইটা আমার রুম। এই যে আমি এই বাড়ির ছেলে, আর আপনি কিনা বলছেন এটা আপনার রুম? হ্যাঁ, আপনি ছেলে? Oh no! এই যে ম্যাডাম, কোনো কি সন্দেহ আছে? পুরোপুরি। কি? আমার পুরুষত্বের উপরে আঙুল? বলেই সুগা জিমিনের দিকে এগোতে থাকে। সঙ্গে সঙ্গে জিমিন পিছতে পিছতে বলে, আরে
না, তুক করি, আমি বলতে চাইছি আপনি এই বাড়ির ছেলে নাকি তা নিয়ে আমার সন্দেহ আছে। আপনাকে ছেলে হিসেবে না, সরি। বলেই জিমিন ওখান থেকে দৌড় দেয়। দৌড়ে গিয়ে তের রুমে তপাস করে শুয়ে পড়ে। কি হলো রে, এমন করে হাঁপাচ্ছিস কেন? এই তুই বলবি না তোর ভাই এসে ওই রুমে উঠছে? আমি তো বলতেই যাচ্ছিলাম, বাট তুই শুনলি কই? আমার রুম বলে তুই দৌড়ে চলে গেলি। বাই দা ওয়ে, কি এমন দেখলি এত ভয় পাচ্ছিস? কিচ্ছু না, তোর ভাইয়ের পুরুষত্ব। হোয়াট? আরে না, আমি বলতে চাচ্ছি গিয়ে দেখি তোর ভাই ডাইনোসর রূপে বসে আছে, তাই ভয় পেয়ে গেছি। হ্যাঁ, ওর আবার ডাইনোসর রূপ ধারণ করতে হয়? ও তো আদতেই ডাইনোসর। হ্যাঁ জানি তো রে বোন, ওই জন্যই তো ভয় পেয়ে গেছি। এইদিকে সুগা শার্ট পরে বাইরে এসে দেখে জিমিন আর তে অমন করে শুয়ে শুয়ে কথা বলছে। তে, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া বলো। তোর নামে কিছু জিনিস এনেছি, তুই আর তোর ফ্রেন্ড নিয়ে নিস। বলেই বড় একটা ব্যাগ তের হাতে ধরিয়ে দিল। তে তো নাচতে নাচতে রুমের মধ্যে নিয়ে গিয়ে খুলে দেখে বক্স ভর্তি চকলেট। দুজন মহা খুশিতে চকলেটগুলো খেয়ে সাবার করার চেষ্টা করছে। প্রায় 4টার দিকে জিন রুমে এসে দেখে রুম ভর্তি শুধু চকলেটের র্যাপার, আর তে আর জিমিন দুজনের গলা ধরে ঘুমোচ্ছে। জিন এসে দুজনকে ডেকে ওঠানোর চেষ্টা করে। অনেক কষ্টের পর অনেক যুদ্ধ শেষে দুজন উঠে পড়ে। তবে জিমিনের অবশ্য এখনো পুরোপুরি ঘুম কাটেনি, এখনো টুবোচ্ছে। জিন বলেই উঠল, মাগো তোর কি বেশি ঘুম পেয়েছে? তাহলে ঘুমিয়ে পড়। তে যা গিয়ে পড়তে বস। সঙ্গে সঙ্গে তে দিল এক চিৎকার, না মা, তুমি আমারে সবসময় কেন পড়তে বলো? তোমার মেয়েকে পড়িয়ে ওর হাত পা সবকিছু ভেঙে ফেলবে নাকি? মা গো, এত পড়ে যদি আমার হাত পা ঠ্যাং সব ভেঙে যায়, আমাকে বিয়ে করবে কে? তোমার জামাই তো ইতিম হয়ে যাবে। তোমার হ্যান্ডমার্কা জামাই, আই মিন হ্যান্ডসাম জামাই, তার এই ল্যাংড়া খোড়া বউনি কেমনে চলবে বলো? মা গো, তুমি আমারে এত পড়তে বলো না। পড়তে যদি আমার চোখ কানা হয়ে যায়, তখন কি তুমি সমাজে মুখ দেখাতে পারবা? সবাই বলবে জিন তোর মেয়ে কানা। তুমি কি এই অপবাদ সহ্য করতে পারবা মা? 1 মিনিট দাঁড়া, আমি আমার রান্নাঘর থেকে বেলনটা নিয়ে আসি, সাথে ছুন্নিও। মা। হ্যাঁ বাবা, ফোন টিপার সময় তোমার মনে থাকে না? পড়ার সময় তোমার চোখ অন্ধ হওয়ার ভয় থাকে, তাই না? বই তো রাখো ওই মাথায় আর নিচে থাকো এই মাথায়, কখনো এক অক্ষর পড়ো? পড়লে কি আর মাস্টার এসে বলতো আপনার মেয়ে এবার নির্ঘাত ফেল করবে? তুই যদি পড়তে কানাও হোস না, তবু আমার ভালো, আমি কানা মেয়ে নিয়ে দিন কাটাবো, তবু এমন মেয়ে আমার চাই না। মা, তুমি এমন কথা বলতে পারলা? চুপ, একদম মেরে একবারে মুখ ফাটিয়ে ফেলবো। আমি ছুরিটা আনছি, দাঁড়া। মা থাক, ফোন তো একবারে চোখের মধ্যে কেন, মনের মধ্যে ঢুকিয়ে দেখিস। কই, চোখ তো তোর কানা হয় না? বই পড়লেই তোর চোখ কানা হবে, তাই না? বসছি, তুমি যাও না। জিন তখন ফুসতে ওখান থেকে চলে যায়। জিমিন বেচারি ঘুমো চোখে এতগুলো কথাগুলো হজম করছে। এই জিমিন, ঘুমাচ্ছিস এখনো তুই? না মানে হ্যাঁ আর কি। জিমিন রে, আর আমি পড়াশোনা করতে পারুম না। কিছু তো বল। আমি কি বলবো? হাঁসের বাচ্চা, কিছু তো একটা প্ল্যান কর। আরে ধুর, পড়তে তো আমিও চাই না, কি করা যায় বলতো? আইডিয়া। কি আইডিয়া? দেখ, তোর বাসায় গেলে আমার একটু সম্মান আছে আর কি। বড় বাবা বড় মা আমাকে অনেক ভালোবাসে, আর ওই বাসায় যদি আমি যাই, আমাকে যদি পড়তেও বসতে বলে আর আমি যদি মেকা কান্না করি না, বড় মা বলবে থাক আজকের জন্য থাক। এমন করতে আমি যদি পড়াশোনায় ছেড়ে দিই, কিন্তু তুই আমাদের বাসায় যাবি কেন? একেবারে কিভাবে এটা সম্ভব?
আরে আমার পুরো কথাটা শোন। আর তুই দেখ, আম্মু কিন্তু তোকে বললো, জিমিন মা তুই পারলে ঘুমা। তাহলে ভাব, তুই যদি এই বাসায় পার্মানেন্ট আসিস আর প্রতিদিন যদি একটা না একটা নাটক করতে পারিস, তাহলে মা বলবে আজকের জন্য থাক। এমন করতে করতে আমাদের এসএসসি পরীক্ষাই দিতে হবে না। এই চিন্তা ছেড়ে ফেলতে, এসএসসি পরীক্ষা আর 20 দিন পর, পরীক্ষা তো দিতেই হবে, সে আমরা যেখানেই লুকোই না কেন। আচ্ছা হলো মানলাম, এসএসসি পরীক্ষা দিলাম, তারপরে আর পড়বো না, এটা কেমন হয়? জিমিন তখন রেগে মেগে বলে, গাধি আগে তো বল তোর বাসায় আমি পার্মানেন্ট কেমনে যাব আর তুই আমার বাসায় কেমনে? কেন আবার? আমার ওই ডাইনোসর ভাইটাকে তুই বিয়ে করবি আর তোর ওই অ্যানাকোন্ডা ভাইকে আমি বিয়ে করব, সিম্পল। কথাটা শুনতেই জিমিন সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে বিছানায় পড়ে যায়। তে বেচারি অনেক কষ্টে পানি টানি ছিটিয়ে জিমিনের জ্ঞান ফেরায়। কি বলছিস তুই তে? তুই জ্ঞানে আছিস তো? হ্যাঁ আমি জ্ঞানেই ছিলাম, তুই অজ্ঞান হয়ে গেছিলি। হব না আবার? তুই আমার ওই ডাইনোসর ভাইকে চিনিস? আই মিন অ্যানাকোন্ডাকে? একটা কুমির একটা, তোকে কাঁচা চিবিয়ে খাবে। দেখ, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। আর তোর ভাই যদি ডাইনোসর কুমির যেটাই হোক আমাকে জীবনও না অত ইজি না। কথায় কথায় এমন কান্না করব, তোর ভাইয়ের কানের যতগুলো পোকা আছে না সব কিছু নড়ে পড়ে যাবে। আর তুই তো কান্নাকাটি করাতে উস্তাদ, তো যেই ভাইয়া তোকে পড়তে বসতে বলবে আর শুরু হয়ে যাবে। অন্য প্ল্যান নেই? হ্যাঁ আছে তো। কি? সারা জীবন পড়াশোনা করো, পড়ে পড়ে মরো। না আমি পড়তে চাই না তে। তাহলে এটাই কর। কিন্তু তোর আর আমার ভাইয়ের সাথে আমাদের বিয়েটা কি দিবে আদতেও? দিবে না মানে দিতেই হবে। কি করে? দেখ, আমি আমার ভাইকে ভয় পাই, তুই তোর ভাইকে। কিন্তু এখন থেকে কি করতে হবে জানিস? ভাইকে একদম ভয় করলে হবে না। ভাইদের সামনে একদম বাগারবিল্লি হতে হবে। হ্যাঁ সেটা বুঝলাম, তার সাথে বিয়ের কি সম্পর্ক? এইটাই তো। আমরা যখন আর পরিবারের কারো কথা শুনবো না, তখন আমাদের বিয়ে দিয়ে দিবে। মগের মুলুক পেয়েছিস না আমাকে গাধা পেয়েছিস? পরিবারের কথা না শুনলে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। বিয়ে কেন দিবে? আরে না, পৃথিবীর সবাইকে ভয় পাবি না, কিন্তু সুগা ভাইয়ার সামনে আসলে তুই এমন ভয় পাবি যেন বরাবর মনে হয় তুই সুগা ভাইয়াকে দেখে ভয় পাস। আর সঙ্গে সঙ্গে ভাববে ওরা তার কাছে মেয়ে দিলে তুই অবশ্যই পড়াশোনা করবি। এই সুযোগে তোর বিয়েটা দিয়ে দিবে। আর সেম ভাবে আমিও তোর ভাইকে দেখে ভয়ে থরথর করে কাঁপবো। বুঝতে পেরেছিস? তা তো বুঝলাম, কিন্তু আমি তো তোর ভাইকে দেখে মোটেও ভয় পাই না। তা আমি কোনসা তোর ভাইকে দেখে ভয় পাই? ও আবার ভয় পাওয়ার জিনিস নাকি? হতে পারে অ্যানাকোন্ডা কুমির, তাই বলে মানুষের সাথে জিততে পারবে না। আর আমার মা তো আমাকে সবসময় বান্দর বলে। তুই তো জানিস বান্দর আই মিন বানরের কত বুদ্ধি। কুমিরের হাত থেকে কেমন করে বাঁচতে হয় বানরের জানা আছে। তাহলে এইটাই আমাদের প্ল্যান রইল। ওকে, আজ থেকে মিশন শুরু। তাহলে শোন, নিচে কিন্তু আমাদের সবার বাবা মা বসে আছে, আর তোর ভাই এবং আমার ভাই। আমি নিচে যেতেই সুগা ভাই আমাকে ধমক দিবে, কিরে পড়তে বস। তখন তুই বলবি হ্যাঁ যাচ্ছি। এত ভয় পাওয়ার অ্যাক্টিং করবি যেন ভয়ও তোকে দেখে ভয় পাই। আই মিন বুঝে যাই যে তুই ভয় পেয়েছিস। আর তুই? আরে আমি আমার ভাইয়ের সামনে একটু ভয় পাবো না। কিন্তু যদি তোর ভাই বলে তখন অবশ্যই গিয়ে সুর করে পড়তে বলবো। আর পড়তে বসার আরেকটি কারণ, নইলে এসএসসি পাস করব না। এসএসসিটা দেইনি, নইলে তো আবার বাসা থেকে সত্যি বের করে দিবে। ওকে, যেই ভাবা সেই কাজ। দুজনে নিচে যেতেই কথা মোতাবেক সুগা দিল এক ধমক, তে গিয়ে পড়তে বস। আমি যাচ্ছি। তোর কাছে কি পড়বে? আমি পড়বই না, যা তুই যা করার করে নি। তে তোকে কিন্তু রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবো।
এখন বিকাল 5টা বাজে, রোদ কই? তোকে কিন্তু ওয়াশরুমে বন্ধ করে দিব তে। ওয়াশরুমে সেন্ট আছে, আমি ওখানেই বসে থাকবো, আমার কোনো সমস্যা নাই। মা, তুমি কি মেয়ে তৈরি করছো? হ্যাঁ, তোর থেকে ভালো আমার বাবার মেয়ে। আমি পড়বো না মানে পড়বো না, তোর কথা শুনবো না। কি করবি তুই? যা গিয়ে পড়তে বস। কথাটা বলতেই জিমিন ভয়ে গুটিসুটি মেরে গেল। ওকে, যাচ্ছি, আমি পড়তে বসছি বলে সুরসুর করে জিমিন পড়তে বসলো। আয়ু আর জিহব ব্যাপারটা দেখে তো পুরাই অবাক। তাদের মেয়ে পড়তে বসছে, তাও সুগার ধমকে। বাহ, এবার বুঝি সুবুদ্ধি হলো। তে গিয়ে নামজনের কোলের মধ্যে যেই না বসতে যাবে, সঙ্গে সঙ্গে জাঙ্কুক বলে ওঠে, এই মেয়ে, তুমি দেখতে পাও না জিমিন পড়তে বসতে গেল, তুমি এখানে কেন? হ্যাঁ, যাও। যাব না। কি বললে? বলে জাঙ্কুক যেই না উঠতে যাবে, সঙ্গে সঙ্গে তে দৌড়ে গিয়ে পড়তে বসে। ব্যাপারটা দেখে জিন তো আকাশ থেকে পড়লো, কারণ সে তো আগে জানতো সুগাকে দেখে একটু হলেও ভয় পায়, কিন্তু এখন তো সুগার উপরে ও নিজেই নৃত্য করছে। জিন একটু আশ্বস্ত হলো, তাও তো জাঙ্কুককে করে একটু ভয় করছে। এইভাবেই 15 দিন কেটে গেছে। জিমিন বাসায় জাঙ্কুককে দেখে একটু ভয় পায় না, উল্টো ওর উপরে ঝাড়ি মারে। জাঙ্কুক অতিরিক্ত রেগে গেলেও জিমিন বাসা থেকে পালিয়ে তেদের বাসায় চলে আসে। আয়ু আর জিহব তো বুঝে গেছে সুগা ছাড়া তাদের মেয়েকে কেউ শুধরাতে পারবে না। এইদিকে জিনও অনেক ভেবে চিনতে বুঝে গেছে তার মেয়ে একমাত্র জাঙ্কুকের কথাতেই উজু। জাঙ্কুকই পারবে তার সেই বাদর মেয়েটাকে ধমকে ধমকে সোজা করতে। দুজনেরই ভাবনা মনে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেদিন বিকালে আড্ডা দিতে সবাই আবারও বসেছে। তে আর জিমিন পড়াশোনা করছে, কারণ কাল থেকে ওদের এসএসসি এক্সাম শুরু। সোফায় দুজনের মুখোমুখি হয়ে বসে আছে। একদিকে নামজন আর জিন, অন্যদিকে জিহব আর আয়ু। সবাই সবাইকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। এরপর আয়ু সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে বলে উঠল, দেখো জিন ভাবি, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আয়ু ভাবি, আমিও তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা, আগে তাহলে তোমরাই বলো। তখনই আয়ু বলে ওঠে, আসলে আমার মেয়ে জিমিন পৃথিবীর তো কাউকে দেখে ভয় করে না, আর পড়াশোনা তো একদম গেছে, একমাত্র সুগার কথাই শুনে। তো আমি চাইছি সুগার সাথে জিমিনের বিয়েটা দিয়ে দিতে, এসএসসি পরীক্ষার পর আর কি, যদি আপনারা সবাই রাজি থাকেন। জিন তখন শান্তির একটা নিঃশ্বাস ফেললো। আসলে আয়ু ভাবি, আমিও বলতে চাচ্ছিলাম জাঙ্কুকের সাথে তের বিয়ের কথা, যদি আপনাদের আপত্তি না থাকে। সঙ্গে সঙ্গে চারজনেই জোরে জোরে হেসে ওঠে, কারণ তাদের চিন্তা ভাবনা একদমই এক। নামজন আর জিহব দুজন কোলাকুলি করে বলেই ওঠে, আজ থেকে আমরা বিয়ে। এর মানে বোঝাই যাচ্ছে এরা সবাই রাজি, তো কে আকারে কাজী। এদিকে তে আর জিমিন দুজনেই পানি খেতে বাইরে আসছিল। ব্যাপারটা শুনে ওদের তো হাতে চাপ পাওয়ার মতো অবস্থা। দুজন গিয়ে উড়াধুরা ডান্স করতে লাগছিল। অমন সময় সুগার জাঙ্কুক ওদের রুমের পাশ দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। ওদের এই উড়াধুরা ডান্স দেখে ওদের তো অজ্ঞান হওয়ার উপক্রম। কাল এদের এসএসসি পরীক্ষা, এরা ডান্স করছে এমন করে যেন কাল ওরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে না, বিয়ে করতে যাচ্ছে। জাঙ্কুক, এরা জীবনে শুধরাবে না, চান্সই নেই সুগা। এরপর ওরা নিচে আসতেই দেখে ওদের বাবা মা হাসাহাসি করছে। কি হয়েছে বাবা মা, তোমরা সবাই এত হাসাহাসি কেন করছো? জাঙ্কুক আর সুগা, তোদের দুজনকে আমাদের কিছু বলার আছে। হ্যাঁ বলো। আমরা তোদের বিয়ে ঠিক করেছি। মা, বলা নেই কওয়া নেই বিয়ে ঠিক করে ফেললে, আর মেয়েটা কে? দেখ বাবা জাঙ্কুক, আগে প্রমিস কর তুই তোর মায়ের কথাটা রাখবি। আমি তোর কাছ থেকে কখনো কিছু কিন্তু চাইনি, এই প্রথম কিছু চাইছি, দিবি তো? হ্যাঁ
অবশ্যই, আমি জানি তোমরা যখন কিছু আমার জন্য ঠিক করেছো ভেবে চিন্তেই হয়তো করেছো। আচ্ছা বলো। এইদিকে প্রথম সুগা একটু আমতা আমতা করলেও জাঙ্কুকের কথা শুনে সুগাও ভাবলো, তাই তো, মা বাবা তো কখনো কিছু চায়নি। আচ্ছা মা, তুমিও বলো কি চাও। সঙ্গে সঙ্গে আয়ু বলেই ফেললো, বাবা, তেকে আমরা তোর জন্য ঠিক করেছি। এদিক থেকে সুগা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়েছে, কারণ জিনও তাকে সুসংবাদটা দিয়েছে, জিমিনের সাথে তার বিয়েটা ঠিক হয়েছে। জাঙ্কুক তো দাঁড়িয়েও হা হয়ে আছে। তার মা এসব বলতে পারে? মা, তুমি এসব কি বলছো? মা, প্রথমত তে আমার থেকে প্রায় 9 বছরের ছোট, তোমরা এসব বলছো কি করে? সুগা তখন দাঁড়িয়ে বলে উঠলো, হ্যাঁ মা, জিমিনে তো। দেখ বাবা, জাঙ্কুক আর সুগা দুজনেই শোনো, বয়সটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, বয়স কোনো ম্যাটার করে না, তাই বলে বান্দরকে বলি। জাঙ্কুক জিনের দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দিল, না মানে মামুনি। আরে বাবা, তুই যা বলেছিস ঠিক বলেছিস, ওইটা বান্দরই। তোর আমার দিকে তাকিয়ে বলতে হবে না, যেটা সত্য সেটাকে আমি সাপোর্ট করি। আমি শুধু চাই আমার এই বান্দর, এই তিরিং বিরিং এর ওস্তাদ মেয়েটাকে তুই সোজা করিস। কিন্তু মামুনি, তার জন্য বিয়ের কি প্রয়োজন? দেখ বাবা, আমাদের তো একটা করেই মেয়ে বল, আর একটা করেই ছেলে, তো চাই না মেয়েগুলো পরের বাড়িতে চলে যাক, আমাদের চোখের সামনে থাকবে, ভালো থাকবে। জাঙ্কুক আর সুগা এরপর আর কিছু বলে না, কিন্তু দুজনেই প্রচন্ড টেনশনে আছে, কারণ এই ছিল তাদের কপালে। এইভাবেই দেখতে দেখতে টিয়ার জিমিনের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষার পর কিছুদিন পর যখন রেজাল্ট দিল, টিয়ার জিমিন সেম পয়েন্টের রেজাল্ট করেছে। দুজনেই 4 পয়েন্ট, না এক বেশি না এক কম। দুজনে তো এমন খুশি হয়েছে যেন গোল্ডেন প্লাসও এদের কাছে কম। ওদের খুশি দেখে জাঙ্কুক আর সুগা হা হয়ে তাকিয়ে আছে, বোধহয় দুজনেই সেন্সলেস হবে, কারণ ওরা দুজনেই স্কলারশিপের মাধ্যমে পড়তে গিয়েছিল বাইরের দেশে। দুজনেই ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টপার। আর তাদের বোন প্লাস তাদের বউরা কিনা 4 পয়েন্ট নিয়ে এমন ভাবে নাচছে যে যেন তারা পৃথিবী উদ্ধার করে ফেলেছে। ঠিক অমন সময় জিন এসে বলে ওঠে, এত নাচানাচি কিসের, করেছিস তো সেই 4 পয়েন্ট। মা, তোমার কাছে 4 পয়েন্ট কম মনে হয়? 1 2 3 4, দেখছো কতগুলো নাম্বার। মাগো, 5 যে করেছি এই মেলা, তুমি খুশি হতে পারছো না? আলহামদুলিল্লাহ বলো। বলেই তে আবার তিরিং ভিরিং ডান্স করতে শুরু করে, সাথে তাল মিলাচ্ছে জিমিনও। এমন সময় জিন আর আয়ু দুজনকে থামিয়ে বলে উঠে, আজকে তো তার বিয়ে, তো কথা ছাড়া রেডি হয়ে নে। দুজনে কেউ একটু অবাক হলো না। থ্যাংক ইউ মা, রেজাল্ট খারাপ করেছি এই জন্য বিয়ে দিয়ে দিচ্ছ? না রে, যা গিয়ে রেডি হ। তারপর আর কি, দুজনকেই লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে সাজিয়ে নিচে আনা হয় কাজের সামনে। এরপর সুগার জাঙ্কুকের সাথে দুজনের বিয়ে হয়ে যায়। ইউনমিন আর টেকুকের বিয়ে কমপ্লিট হতেই সকলের সামনে টি আর জিমিন দুজনকে জড়িয়ে ধরে বলতেছে, প্ল্যান সাকসেসফুল। কথাটা শুনে সবাই প্রচন্ড অবাক হলো, কিন্তু কারো মাথার উপর দিয়ে কিছু ঢুকছে না, কেউ অত গুরুত্ব দিল না। কোন কালে বা এদের কথা কেউ বুঝেছে? সঙ্গে সঙ্গে তে বলে উঠল, মা, আমার জিমিনের সাথে কিছু কথা আছে এক রুমে। জিমিনও সাই জানিয়ে বলল, হ্যাঁ আমারও। দুজন একটা রুমের মধ্যে চলে গেল। বেস্টি, হ্যাঁ বান্ধবী, বুঝেছি, দুজনের খুশিটাই অনেক, কি করব কিছু বুঝতেছি না। এই এত খুশি হোস না, আমার ভাই জাঙ্কুক যদি তোকে ফুলসজ্জার রাতে পড়তে বসাই তখন তুই কি করবি? যদি বলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে, আগে থেকে পড়ে রাখো, তখন? আরে তখন আর কিছু না, রোমালের মতো কাপড় দেখেছিস?
হ্যাঁ দেখেছি, ওগুলো নাইট ড্রেসও আছে। আমি দুটো কিনে নিয়েছি, তুই টেনশন করিস না, একটা তোর আর একটা আমার। কিন্তু ওসব দিয়ে আমরা কি করব? আরে গাধা, বুঝছিস না? বেশি পড়া করলে ওয়াশরুমে গিয়ে ওইটা পরে চলে আসবি, তারপর দেখবি কি হয়। কি হবে? আরে গাধি, কিছু বুঝিস না নাকি? না বোঝার ভান কেন করছিস? হ্যাঁ বুঝে গেছি, বাট তারপর সামাল দিতে পারবো তো? তোর মধ্যে কি একটু কনফিডেন্ট নাই জিমি? আমরা বড় হয়ে গেছি, আমাদের এখন বাচ্চা কাচ্চা মানুষ করার বয়স, আর তুই কিনা আজকে রাতের জন্য ভয় পাচ্ছিস। দেখ মুদ্দাবাতিটা বাসুর রাতে বিড়াল মারতে হয়, আর সেটা অবশ্যই মারতে হবে, নইলে এরা পড়া করে আমাদের জীবনটা একদম খেয়ে ফেলবে। দেখ প্রথমত বিয়ে করেছি, এখন আমাদের বাচ্চা নিতেই হবে। বাচ্চা পেটে আসলে না, তখন আর পড়া করবে না, তখন বলবে খাও সোনা, এটা খাও ওটা খাও, বেবির কেয়ার রাখো। আর আমরা শুধু তখন বেবির সাথে খেলা করব, আর পড়াশোনা থাকবে না, ঝিঙ্গা লালা লাইফ, বুঝিস না? বুঝেছি, কিন্তু তে যদি ওরা রাজি না হয়, আই মিন সুকা যদি রাজি না হয়। এই তুই মেয়ে তো, ইতিহাস সাক্ষী, এই রাতের জন্য প্রত্যেকটা ছেলে লাফালাফি করে, আর তুই বলছিস মানবে না? আরে এমন সুন্দর ফিগার তৈরি করেছি কেন? হ্যাঁ কিসের জন্য? আর তুই এমন রূপ কার জন্য তৈরি করেছিস? সবই আমার ভাইয়ের জন্য। হ্যাঁ তাই তো, আমি কি কম সুন্দরী নাকি যে তোর ভাই আমাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে? এখানে বলে রাখা ভালো, তে আর জিমিন নিজেদের বয়সের তুলনায় একটু বেশি পাকা। হ্যাঁ ঠিকই তো, এত রূপ দেখ কি হবে যদি না নিজের হাজবেন্ডকে কাবু করতে পারে? শোন তে, তুই যদি আমার ভাইয়ের সাথে আজকে নাইট স্পেন্ড না করতে পারিস, তাহলে বুঝে নেব তোর ভেতরে কোনো গন্ডগোল আছে, এই জন্যই তো আমার ভাইকে পটাতে পারিসনি। হ্যাঁ কথাটা তুই মনে রাখ জিমিনের বাচ্চা, হাসির বাচ্চা একটা। তুই দেখি আমার ভাইকে কি করে পটাস। আদৌ তুই ওই বিড়ালটাকে মারতে পারিস কিনা দেখ, আমাকে চ্যালেঞ্জ করবি না। তোর ওই সাদা বিলাই ভাইটাকে আমি না চটকিতে পটিয়ে ফেলবো। আচ্ছা কালকেই দেখতে পাবো। তারপর আর কি দুই মহারানী দরজা খুলে সেই স্টাইলে বাইরে বেরোলো। সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা দুজনকে গুঁতো মেরে বলছে, আচ্ছা কথাগুলো কি বাইরে শোনা গেছিল নাকি? এরা এমন করে তাকিয়ে কেন আছে? জিন তখন তেরে এসে বলল, কি এমন কথা বলছিলি হ্যাঁ, যে 30 মিনিট লাগে? আরে আম্মু, আমাদের অনেক ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ ভালো। এরপর আয়ু তেকে নিয়ে গিয়ে জাংকুকের রুমে বসিয়ে দিয়ে আসে। এদিকে জিন নিয়ে গিয়ে জিমিনকে সুগার রুমে বসিয়ে দিয়ে আসে। প্রায় রাত 10টার দিকে জাংকুক আর সুগা নিজেদের রুমে প্রবেশ করে। জাংকুক রুমে প্রবেশ করতেই দেখে রুমটা ঘুটঘুটি অন্ধকার, সঙ্গে সঙ্গে লাইটে জ্বালিয়ে ফেলে। দেখে বিছানার মধ্যে একটা ফুল বসে আছে, একদম ফুটফুটে পরীর মতো ফুল, খুব অল্প সাজেও যেন অপরূপ সুন্দরী লাগছে। আচ্ছা মেয়েরা কি সাজলে এতটাই সুন্দর লাগে? ওর গায়ে তো তেমন কিছু নাই, শুধু শাড়ি ছাড়া, না আছে কোনো অলংকার, না আছে সাজ, তবু এত সুন্দর কেন লাগছে? সত্যি বলতে বাদর হতে পারে, বড্ড কিউট আছে, জাংকুক মনে মনে ভাবছিল। কিন্তু সমস্ত চিন্তা ভাবনা দূরে ফেলে দিয়ে বলেই উঠল, কি হলো, এখন শাড়ি পরে এমন করে বসে কেন আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। তে এক হাত ঘুমটার মধ্যে দিয়ে বলে উঠল, কেন গো হাজবেন্ড, আপনি এসে আমার ঘুমটাটা সরাবেন না? আমার মুখ দেখবেন না? কেন, আমি কি তোমার মুখ দেখিনি নাকি? তে রেগে মেগে বলে উঠল, প্রতিদিন দেখা আর আজকের দেখা আলাদা নাকি? আজকে আমি আপনার বউ, তাড়াতাড়ি আসুন আর এসে আপনি আমার ঘুমটা উঠান, নইলে আমি এখান থেকে এক চিমটিও নড়বো না, সারা রাত এখানেই বসে থাকবো। জাংকুক বেচারা ভাবলো যদি ঘুমটাটা উঠিয়ে ফেলে তাহলে হয়তো মেয়েটা ঘুমিয়ে পড়বে, তাই গিয়ে শান্তভাবে ঘুমটাটা উঠিয়ে দেয়। আর তে ড্যাব ড্যাব করে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে। এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। তে ওয়াশরুমে যেতে নিয়েও আবারও ফিরে আসে,
এসে জাংকুকের সামনাসামনি দাঁড়িয়ে বলে, আচ্ছা, আপনার শাড়িতে কি আমাকে দেখতে প্রবলেম হচ্ছে? তের ইহানো কথা শুনে জাংকুক কিছুই বুঝলো না। কেন? না মানে আজকে তো আমাদের ফার্স্ট নাইট। জাংকুক চোখ টিপ টিপ করে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি ফার্স্ট নাইটের ব্যাপারে কি জানো? হ্যাঁ, কেন? আমি তো সবই জানি। সব জানো মানে? কথাটা বলতে বলতে তে জাংকুকের দিকে এগিয়ে আসছে। বেচারা জাংকুক, ও কি মেয়ে নাকি যে পিছন থেকে সরে যাবে? ঠাই ওখানে দাঁড়িয়ে আছে। তে জাংকুক আর ওর মাঝামাঝি সমস্ত দূরত্ব গায়েব করে বলে, কেন, আপনি জানেন না বুঝি? বলেই জাংকুকের কলারটা ধরে টেনে এনে জাংকুকের ঠোঁটে একটা সফট কিস করে। আচ্ছা, আমার কোনো প্রবলেম নেই, আমি শাড়ি খুলে আসছি। বলেই তে একটা হট ভাবে পোজ দিয়ে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। জাংকুক বেচারা মনে হয় উগান্ডা চলে গেছে। যে কিনা ভাবছিল তে শুধু দুষ্টু, এইসব ব্যাপারে হয়তো বা কিছুই জানে না, কিন্তু এই ছোট্ট দুষ্টু মেয়েটা কিনা ওকে সব শিখিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে, কি হলো, তুমি এখনো বসে আছো যে? কেন গো স্বামী, আমি কি দাঁড়িয়ে থাকবো? কেন? আপনি স্বামী মানে বোঝেন না? হাজবেন্ড। হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি এখনো কেন এভাবে বসে আছো? গরম লাগছে তো, যাও গিয়ে খুলে এসো। আচ্ছা, খালি গায়ে আসবো? এই মেয়ে, কি সব বলছো? আরে আমি আপনার বউ, আপনার সামনে তো যে কোনো ভাবে থাকতে পারি, কোনো প্রবলেম নেই, তাই না? কি হলো, আপনার কি বিষম লাগছে? এই নিন দুধ, খেয়ে নিন, অনেক শক্তি হবে। আজকে রাতে তো আপনার আবার অনেক শক্তির প্রয়োজন, এই নিন খেয়ে নিন। কথাটা শুনে সুগা আবারও বিষম খেলো। সঙ্গে সঙ্গে জিমিন সুগার মাথায় হাত বুলিয়ে দিল, বাট লাভের লাভ কিছু একটা হলো না। তাই জিমিন দুধ এনে টকাটক খাইয়েই দিল। এই মেয়ে, কি সব বলছো? তুমি এমন কথা কেমনে বলতে পারো? এত ছোট্ট একটা পিচ্চি মেয়ে, তুমি কি এসব ব্যাপারে জানো নাকি? জানি না মানে? পিচ্চি হয়েছে তাই বলে কি আমার বিয়ে হয়নি নাকি? কিন্তু আজই তো তোমার বিয়ে হলো। আরে বিয়ে হয়েছে তো কি হয়েছে আজ, তাই বলে আমি আগে থেকে জানবো না নাকি? আমি কি বইয়ে পড়ি না? আর বান্ধবীটা তো আছেই। বান্ধবী মানে? হ্যাঁ, স্কুলে কত ফ্রেন্ড আছে, সবাই জানে, আমরা কেন জানবো না? আচ্ছা তাড়াতাড়ি বলুন তো, আমি কি পরে আসবো? আরে শাড়িটা চেঞ্জ করে যা ইচ্ছা পরো, আমি কিছু বলবো না। ও বুঝেছি, আপনি বুঝি লজ্জা পাচ্ছেন। লজ্জার কোনো ব্যাপার নেই, আজকে তো বিড়াল মারতেই হবে। সুগা বড় বড় চোখ করে বিছানায় বসে পড়ে। জিমিনও ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে 30 মিনিট ধরে তে ওয়াশরুমের মধ্যে ফ্রেশ হয়ে নাইট ড্রেসটা পরে বাইরে চলে আসে। এইদিকে জাংকুক অমন ভাবেই দাঁড়িয়ে আছে। তে বেরিয়ে এসে জাংকুককে অমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেই উঠে, কি হলো, আপনি অমন করে দাঁড়িয়ে আছেন কেন? জাংকুক সামনের দিক তাকিয়ে বড় বড় ঢোক গিলছিল। এই মেয়েটা কি আজকে আমাকে মেরেই ফেলবে নাকি? এমন ড্রেস কেন পরে এসেছে? এমন ভাবে থাকলে তো আমি নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবো না। ও শিট! জাংকুক সঙ্গে সঙ্গে উল্টো দিক হলো। তেও কি পিছু ছাড়ার বান্দা নাকি? ওকে যে আজ বিড়াল মারতেই হবে। সঙ্গে সঙ্গে সামনে চলে যায়। জাংকুকের কলারটা ধরে নিজের কাছে টেনে আনে। কি হলো, আপনি আমার দিক থেকে সরাচ্ছেন কেন? আমাকে কি সুন্দর লাগছে না? মানে তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কি? আমি এই রাতে ঘুমাবো? পাগল নাকি? আপনি জানেন না এই রাত শুধু একবারই আসে? নাকি নাকি মানে কি? না মানে, কথাটা বলে তে জাংকুককে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয় এবং তে নিজেই জাংকুকের উপর উঠে পড়ে। নাকি আমি বলবো আপনার কোনো সমস্যা আছে? আপনার কি বলছো? এই মেয়ে, তুমি কি আমাকে
বলতে চাচ্ছ আমার পুরুষত্বের? হ্যাঁ, এখানে না বলার কি আছে? আমার মতো একটা হট মেয়েকে দেখে যে নিজেকে সামলে রাখতে পারবে বলতেই হয়, তার কিছু তো দোষ আছে না? জাংকুকটাকে পুরোপুরি কথাটা শেষ করতে না দিয়ে টেকে নিচে ফেলে এবং জাংকুক উপরে উঠে যায়। কি বলছিলে? আমার দিকে আঙুল উঠাচ্ছ? আচ্ছা, তুমি যখন আমার দিকে আঙুল উঠাচ্ছ তাহলে তো তোমাকে দেখাতেই হয়। ডেভিল একটা স্মাইল করে বলে, আচ্ছা তাহলে দেখি আপনার কত দূর চোর। জাংকুক দেরি না করে সঙ্গে সঙ্গে তীর ঠোঁটটা নিজের দখলে করে নেয়। অন্যদিকে জিমিনকে অমন পোশাকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে সুগার চোখ যেন কপালে উঠেছে। জিমিন কিছু না বলে সরাসরি এসে সুগার উপরে উঠে পড়ে এবং সুগাকে কিস করতে থাকে এবং হট ভাবে সুগার বডিতে টাচ করতে থাকে। সুগা কতক্ষণই বা একটা পুরুষ হয়ে নিজেকে আটকে রাখবে? কিছুক্ষণের মধ্যে কন্ট্রোললেস হয়ে যায়। তারপর পরদিন সকালবেলা প্রায় 11টার দিকে টিয়ার জিমিন নিচে আসে। দুজন দুজনকে দেখে একটা ডেভিল স্মাইল দেয়। দুজনেই দুজনের হাসির কাজটা করে ফেলেছে। দুজন দুজনকে বুঝেও গেছে। দুজনকে এক জায়গায় বসতে দেখে জিনার আয়ু বলেই উঠল, কি রে, আবার কি পাকাচ্ছিস? দুজনে, না মামুনি, কিছু না। বড়াম্মু তুমি যাও, গিয়ে রান্না করো, আমরা কিছু করছি না। হ্যাঁ, কোনো বদমাইশি না কিন্তু। কথাটা বলে জিনার আয়ু ওখান থেকে চলে যায়। দেখেছিস জিমিন, এখন শুধু বেবি আসার অপেক্ষা। কিন্তু পেটের মধ্যে অনেক ব্যথা হচ্ছে রে। সেম রে। সবে শুরু করেছিলাম আমরা, কিন্তু শেষ করলো ওরা। কাউরে বলতেও পারছি না, সইতেও পারছি না। ওদেরকে যদি বলি পেটে ব্যথা হচ্ছে, নিশ্চয়ই বলবে কাল রাতে বলেছিলে না তোমরা বড় হয়ে গেছো, এখন এত কেন পস্তাচ্ছ? এমনি কাল রাতে কান্না করার জন্য তোর ভাই আমাকে কি বলবো, সকালবেলা উঠেই বলছে, বেবি তুমি না বড় হয়ে গেছো, এত কান্না কেন করছিলে? তোর ওই সাদা বিলাই ভাই কম নাকি? আমাকে ছাড়তে বলে বলে তো ছাড়েইনি, উল্টো আমার এখন কান্নার কপি করে দেখাচ্ছে। আরে আমার সোনা বান্ধবীটা, চিন্তা করিস না, ওদেরকে লুটে নিব। কেমনে? আজকে আমাদের বিয়ের পরের দিন, অবভিয়াসলি আমাদের শপিং করতে যেতে হবে। হ্যাঁ তো শোন, যা মন চায় সব কিনবি, আর যদি কিছু বলে তখন বলবি আমি তোমার বউ না, বলো। আর কালকে রাতের কথা তো মনেই আছে, তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো। আমি বলেছি বলে কি এতটা কষ্ট দিতে হবে? আর এখন আমাকে কটা জিনিস কিনে দিতে পারবে না? কি বলছিস তে? হ্যাঁ, এই সেম ডায়লগটা আমি তোর ভাইকে দিব, এন্ড তুইও দিস, দেখবি কাজ হয়ে গেছে। আরে এতক্ষণ তো ওরা আমাদের খেপাচ্ছিল না, এখন বুঝবে মজা। বলে দুজন দুজনের হাতে একটা তালি দেয়। ওকে। জাংকুক আর সুগা আসতেই দুজনেই উঠে দাঁড়ায়। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ, শপিং এ যাব। কেন? কেন আবার? আমাদের অনেক কিছু কিনতে হবে। আচ্ছা চলো। টিয়ার জিমিন ওদের কথা মোতাবেক জাংকুক আর সুগাকে শপিং মল থেকে ফকির করে তারপর বাইরে নিয়ে আসছে। দুজন দুজনের মাথায় হাত দিয়ে বলছে, জীবনে আর যাই করুক কখনো বোনের বান্ধবীকে বিয়ে করা যাবে না, কারণ এরা যা করবে সবই প্ল্যান করে। হায় আল্লাহ, সবকিছু লুটে নিল গো। সুগার জাংকুক অনেক বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও গাড়ি করে বাসায় চলে আসে। এইভাবেই টিয়ার জিমিনের অত্যাচারের মধ্যে দিয়ে 3 মাস কেটে যায়। টিয়ার জিমিনকে জোর করে জাংকুক আর সুগা কলেজে ভর্তি করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কলেজের গেটে পা রাখতে পারেনি। কারণ যেই না জাংকুক আর সুগা বলে, সেই নাকি ওদের পেটের মধ্যে প্রচুর ব্যথা হয়। এই তো আজ দিয়ে 1 মাস হলো কলেজ ভর্তি কমপ্লিট হয়েছে। সকালবেলা উঠতেই
সুগার জিমিন জাঙ্কুকের বাসায় এসে বসে আছে। জাঙ্কুক নিচে আসতেই সুগা বলে ওঠে, দেখ তোর বোন কলেজে যাবে না। আমায় কি বলছিস? তোর বোনও তো যায় না, যেতেই চায় না। তখন তেও নিচে নেমে আসে। বাসার সব লোক একসাথে জড়ো হয়েছে। জিনা রায়ও বলে উঠলো, হ্যাঁ ফাজিল মেয়ে দুইটা, যাও কলেজে যাও, প্রত্যেকদিন পেটে ব্যথা হয়। আয়ু কথাটা বলে যেন বিপদে পড়ে গেল। তে সঙ্গে সঙ্গে বলে উঠলো, কিন্তু মা, হবেই তো, আপনার ছেলে রাত্রিবেলা কম জ্বালায় নাকি? এই জন্যই তো সকালবেলা আমার পেটে ব্যথা হয়, আমি কোথাও কোনো কাজই করতে পারি না। কথাটা বলতে আয়ু আর জিন লজ্জায় ওখান থেকে চলে যায়। আর নামজোনার জিহব তো অনেক আগেই জঙ্গিংয়ের জন্য হাঁটা দিয়েছে, তাও 10টার সময়। জাঙ্কুক আর সুগা বড় বড় চোখ করে তিয়ার জিমিনের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তিয়ার জিমিন বলে উঠল, এমন করে তাকানোর কি আছে? আমরা কি কথাগুলো মিথ্যা বলেছি নাকি? সঙ্গে সঙ্গে সুগার জাঙ্কুক ঢকঢক করে পানি খেয়ে নিল। তিয়ার জিমিন ওখান থেকে গিয়ে জোরে জোরে হাসতে শুরু করে। আর জীবনে কখনো বলবে না কলেজে যাওয়ার কথা, দেখিস। আরে ওদের লেজ কখনো সোজা হবে না, আবার বলবে কলেজে যাওয়ার কথা। অন্য কিছু প্ল্যান করতে হবে। হ্যাঁ, এখন এটাই করতে হবে, বেবি নিতে হবে। কিন্তু তোর ভাই তো রাজি হয় না, আর তোর ভাইও তো তো আর কি, ওদেরকে বুঝতেই দিব না। একবার এসে গেলে বলবো ভুলে এসে গেছে। বুঝেছিস জিমিন? বুঝতে পেরে গেছি। এইভাবেই আরো 1 মাস কেটে যায়। এই পর্যন্ত একদিনও তিয়ার জিমিনকে কেউ কলেজে নিয়ে যেতে পারেনি। ওরা অবশ্য প্রমিস করেছে ওরা শুধু পরীক্ষা দিয়ে আসবে, কারণ দুজনেই আবার আর্টস নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু পরিবারের সবার একই কথা, কলেজে যেতেই হবে। সবাই চায় তিয়ার জিমিন পড়াশোনা করুক, কিন্তু ওরা বেচারিরা কি করবে? পড়ে পড়ে তো আর ল্যাংড়া করা হতে পারে না। পরদিন সকালবেলা আবারও সকাল সকাল তিয়ার জিমিনকে টেনে তোলা হয়। দুজনকেই রেডি করে বলে শপিং মলে নিয়ে যাবে। দুজনেই গাড়ির সামনে আসতেই বোঝা যায় কোনো শপিং করতে নিয়ে যাবে না, তাদেরকে কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে কথাটা শুনে দুজনেই সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক তাড়াহুড়ো করে এসে টেকে ধরে এবং সুগা গিয়ে জিমিনকে দুজনে কোলে উঠে রুমের মধ্যে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করে। ডক্টর এসে তিয়ার জিমিনকে দেখে বলে ওরা দুজন প্রেগনেন্ট। কথাটা শুনতেই জাঙ্কুক আর সুগা যেন আকাশ থেকে পড়লো। পরিবারের সবাই তো বেজায় খুশি। জাঙ্কুক সুগার কোনো একটা ঘুঁতো মেরে বলে, এটা কি করে হলো রে? এখানে আমাদের দোষ নাই রে। এরা দুজন উঠে বলবে আমাদের তো ভুলে চলে এসেছে, এখন কি করার বলো? বিশ্বাস না হলে দেখ, দুজনে একই কথা বলবে। সঙ্গে সঙ্গে অবশ্য তিয়ার জিমিনও উঠে পড়ে, কারণ ওরা তো শুধু মিথ্যা ভান করে সেন্সলেস হয়েছিল। কিন্তু ওরাও নিজেরাও ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি ওদের প্ল্যানটা সাকসেস হয়ে যাবে। জাঙ্কুক আর সুগা বড় বড় চোখ করে জিমিনের আর তের দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে বলে উঠলো, আমরা কি কিছু করেছি নাকি? ভুল করে হয়ে গেছে। সুগা আর জাঙ্কুক দুজন দুজনের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একসাথে বলে ওঠে, বোনের বান্ধবী যদি পরাচোর বউ হয় তাহলে ওদেরকে শুধরানো অসম্ভব। আর এমন ভাবে চেষ্টা করতে থাকলে ওদের পড়াশোনা হোক আর না হোক, বাংলাদেশের জনসংখ্যা অবশ্যই বৃদ্ধি হবে। আর এতটা বৃদ্ধি করতে থাকলে সরকার নিজ দায়িত্বে আমাদের দুজনকে সরকার লাথি মেরে জেলে পুরে দিবে। থাক, ওদের আর পড়াশোনার দরকার নেই। আমরা দুজন আপাতত নিজেদের মান সম্মান বাঁচাই।